হ্যালো, আসসালামু আলাইকুম। হাউ আর ইউ অল? সো আজকে আমরা একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলবো, যেটা বার কাউন্সিল, হাইকোর্ট অ্যাডমিশন এবং আমাদের নিয়মতান্ত্রিক যে আইনের পরিভাষা রয়েছে সেখানে ইনজাংশনের ভূমিকা খুব বেশি। সো আইনের ক্ষেত্রে যে কোনো চাকরির পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইনজাংশন, এবং ইনজাংশনটি নিয়ে আমরা যারা প্রফেশনাল অ্যাডভোকেট রয়েছে তাদের মধ্যে একটা প্রবলেম দেখা দেয়। সো আজকে আমরা আলোচনা করব আমাদের আইনের পরিভাষায় আমাদের তিন ধরনের নিষেধাজ্ঞা। একটা হচ্ছে টেম্পোরারি ইনজাংশন, পার্মানেন্ট ইনজাংশন এবং ম্যান্ডেটরি ইনজাংশন। এটা কখন দেওয়া হবে, কখন দেওয়া হবে না। তো প্রথমে আমরা চলে আসি টেম্পোরারি ইনজাংশন বা অস্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে এমন একটা নিষেধাজ্ঞা যেটা সাময়িক সময়ের জন্য আদালত কাউকে টু প্রহিবিট ফ্রম সামথিং, কোনো কিছু থেকে বিরত থাকা, অথবা টু ডু সামথিং, কোনো কিছু করতে বলা, এই দুইটা কাজকে মূলত নিষেধাজ্ঞা বলা হয়। এখন অর্ডার 39, আমাদের মনে রাখতে হবে আমাদের যে কোড অফ সিভিল প্রসিডিউর রয়েছে সেখানে অর্ডার 39 রুল হচ্ছে অন এবং টু। এখানে আপনার টেম্পোরারি ইনজাংশনের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি ডিসিসিভলি অথবা প্রতারণামূলক ভাবে যদি অন্যের সম্পত্তি সে যদি বিক্রয় করতে উদ্যত হয় অথবা এমন ভাবে ইউজ করে যার ফিউচার সার্কামস্টান্সে তার সেখান থেকে কোনো ধরনের প্রফিট লাভের সম্ভাবনা নাই, এই ক্ষেত্রে কোর্ট কি করতে পারে? অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার এই টার্ম সেটা কোথা থেকে পরিচালিত হবে? অবশ্যই আমাদের যে কোড অফ সিভিল প্রসিডিউর রয়েছে 1908 এর, সেখানে অর্ডার 39 রুল হচ্ছে অন এবং টু তে আমাদের অস্থায়ী নিষেধাজ্ঞা পরিচালিত হবে। এখন কথা হচ্ছে আমাদের তো আরো একটি আইন, আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, সেখানে আবার 52 ধারায় তিন ধরনের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, এবং সেকশন 53 যেটা হচ্ছে সেকশন 53, এখানে বলা হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞার কথা। সেকশন 53 অফ এসআর অ্যাক্টে আমাদের অস্থায়ী নিষেধাজ্ঞার কথা বলা হলেও আমাদের অস্থায়ী নিষেধাজ্ঞার মূল কাজ কিন্তু পরিচালিত হবে অর্ডার 39 অনুযায়ী। এখন আমরা একটু আলোচনা করব কোর্ট কিভাবে অস্থায়ী নিষেধাজ্ঞা দিবে। অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার আগে কোর্ট অবশ্যই যে পার্টির বিপক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা দিবে তাকে হচ্ছে কোর্ট নোটিশ দিবে, যেটাকে হচ্ছে আমরা বলি টু প্রেজেন্ট বিফোর দ্য কোর্ট। এবং কোর্টের সামনে হাজির হওয়ার পরে কোর্ট কারণ জিজ্ঞাসাবাদের পরে কোর্ট অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারবে। বাট যে কোনো নিষেধাজ্ঞা দেওয়ার আগে অবশ্যই আমাদের এই যে তিনটা গোল্ডেন প্রিন্সিপাল, এটাকে অবশ্যই ফলো করতে হবে। প্রথম ফলো করতে হবে প্রিমা ফেসে কেস, প্রথম দর্শনে মনে হতে হবে অস্থায়ী নিষেধাজ্ঞা যেখানে দিবে সেখানে অবশ্যই কোর্টের কাছে প্রমাণ করতে হবে যে প্রথম দর্শনে সেখানে একটা কোনো অপরাধ রয়েছে। ফর এক্সাম্পল, এক ব্যক্তি তার জমি অন্য থার্ড পার্টির কাছে জিম্মা হিসেবে রয়েছে, এই মুহূর্তে অমুক ব্যক্তি যদি সেখান থেকে বালি তুলে ফেলে তবে সেই জমির মূল্যমান কমে যাবে। এখন ওই ব্যক্তি যেন যার কাছে জমিটি রয়েছে সে যেন জমি থেকে বালু না তুলতে পারে, এজন্য যে কোনো পার্টি বা জমির মূল মালিক সে চাইলে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারে কোর্টের কাছে। বাট কোর্টের কাছে প্রথম দর্শনে প্রমাণ করতে হবে এটা আসলে একটা অপরাধ। কিভাবে? বালু যদি কোনো জমি থেকে কেড়ে নেওয়া হয় বা তুলে নেওয়া হয় সেখানে অবশ্যই সেই জমির মূল্যমান কমে যাবে। সেকেন্ড রিজন হচ্ছে ব্যালেন্স অফ ইনকনভিনিয়েন্স। কোর্ট কখনোই অযাচিত আচরণ করবে না। যখনই কোর্টের কাছে কোনো ডিমান্ড অফ দ্য টেম্পোরারি ইনজাংশন চাওয়া হবে কোর্ট সেখানে অবশ্যই দেখবে সেখানে ব্যালেন্স অফ ইনকনভিনিয়েন্স আছে কিনা, সেখানে জাস্টিসের ভারসাম্য আছে কিনা। যদি এক পক্ষে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় অপর পক্ষ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। যদি কোর্ট এটা এনশিওর করতে পারে, ইন দ্যাট টাইম কোর্ট উইল ডিক্লেয়ার দ্য temporary injunction until the court will not provide the direction of the temporary injunction. The third reason এখানে হয়েছে ইপারাবল লস। যখন কোনো অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হবে তখন বাদীকে অবশ্যই প্রমাণ করতে হবে সেখানে এই অস্থায়ী নিষেধাজ্ঞা যদি না দেয়া হয় তবে আমার একটা অপূরণীয় ক্ষতি হবে। এই অপূরণীয় ক্ষতি অবশ্যই কোর্টের কাছে বাদীকে প্রমাণ করতে হবে। এবং সেখানে আরো কিছু বিষয় রয়েছে, তিনটে গোল্ডেন প্রিন্সিপাল ছাড়াও এখানে আরো দুইটা প্রিন্সিপাল রয়েছে। একটা হচ্ছে ব্যারেড বাই লিমিটেশন, কখনোই অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা সেটা তামাদিতে বাড়িতে হবে না। এবং পঞ্চম ক্ষেত্রে বলা হয়েছে কোর্ট অবশ্যই দেখবে এখানে চুক্তির কোনো অংশ পার্টি মিলে ভায়োলেট করছে কি করছে না। যদি এই 5টা বা 6টা বিষয়ের প্রতি কোর্ট অ্যাসিওর হতে পারে, ইন দ্যাট টাইম কোর্ট উইল ডিক্লেয়ার দ্য টেম্পোরারি ইনজাংশন, আদারওয়াইজ নট। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টেম্পোরারি ইনজাংশন। আমাদের টেম্পোরারি ইনজাংশন পরিচালিত হবে অর্ডার 39, রুল অন টু এবং রুল 5 এর এও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা এটিকেও দেখতে হবে। এবং
এখানে যেটা বলেছে, অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে একটা অ্যাড ইন্ট্রিম অর্ডার। মামলা চলাকালীন সময়ে যে কোনো পার্টি চাইলে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারে, বাট শুধুমাত্র অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য কোনো মামলা আদালতে করা যাবে না। এখন কথা হচ্ছে, কোর্ট অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার পরেও যদি চুক্তির বা এই বাদী বিবাদীর কেউ এই অস্থায়ী নিষেধাজ্ঞা ভঙ্গ করে, তার বিরুদ্ধে ভায়োলেশন মিসকেস করা যাবে, এবং ভায়োলেশন মিসকেস যদি হয়েই যায় তবে সেখানে 6 মাস পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড বা দেওয়ানি কারাদণ্ড কোর্ট কিন্তু দিতে পারে, এবং একই সাথে যে কোনো মেয়াদের অর্থদণ্ড কোর্ট কিন্তু করতে পারে। তো এখন আমরা আলোচনা করব পার্মানেন্ট ইনজাংশন। আদতে পার্মানেন্ট ইনজাংশন নিয়ে আমাদের কোড অফ সিভিল প্রসিডিউর যেখান থেকে টেম্পোরারি ইনজাংশন পরিচালিত হয় সেখানে কোনো বিষয় বলা নেই। পার্মানেন্ট ইনজাংশনের সম্পূর্ণ বিষয়টি আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 54 এ স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সেখানে 5টা গ্রাউন্ড রয়েছে। সেখানে প্রথম গ্রাউন্ড হচ্ছে, যদি কোনো সম্পত্তি অন্য ব্যক্তির কাছে জিম্মার অন্তর্ভুক্ত থাকে। জিম্মার অন্তর্ভুক্ত বলতে, ফর এক্সাম্পল, কোনো ব্যক্তি তার সম্পত্তি সে ভাড়া দিয়েছে, কিন্তু ভাড়াটিয়া সম্পত্তির এমন ভাবে ইউজ করতেছে ভবিষ্যতে এখান থেকে প্রফিট লাভের কোনো সম্ভাবনা নাই, এই ক্ষেত্রে গিয়ে জমির মূল মালিক স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারবে। সেকেন্ড কারণ হচ্ছে, যেখানে কোনো ক্ষতি হয়েছে বাট সেই ক্ষতি থেকে কোনো ক্ষতিপূরণ পাওয়ার কোনো সম্ভাবনা নাই, দেয়ার আর নো পসিবিলিটি টু গেট দ্য কম্পেনসেশন ফ্রম দ্য ডিভাস্টিকেশন। থার্ড রিজনটা হচ্ছে এখানে, যেখানে এই যে ক্ষতিপূরণ নির্ণয়ের কোনো মানদণ্ড নেই। ফর এক্সাম্পল, একটা ব্যক্তির খুব গুরুত্বপূর্ণ একটা জমি, এখন এই জমিটা যদি ক্ষতিগ্রস্ত হয়েই যায়, সেটা তার একমাত্র জমি, সো একমাত্র জমি যদি ক্ষতিগ্রস্ত হয়েই যায়, সেখানে কিন্তু ক্ষতিপূরণ নির্ণয়ের কোনো মানদণ্ড সেখানে নেই। চতুর্থ কারণটি হচ্ছে, এমন একটা ঘটনা যেখান থেকে কম্পেনসেশন পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। There are no possibility to get the compensation from the concerned party. In that case, the party can go to the court and he can make a file petition on the permanent injunction. But এখানে কথা হচ্ছে, পঞ্চম যে রিজনটি সেটি হচ্ছে টু রিডিউস দ্য মাল্টিসিপিলিটি অফ দ্য কোর্ট প্রসিডিউর। আমাদের কোর্টে তো অনেকগুলো মামলা হয়, এই মামলার সংখ্যাধিক্য রোধ করার জন্য মূলত পার্মানেন্ট ইনজাংশন দেয়া যেতে পারে। বাট পার্মানেন্ট ইনজাংশন কিন্তু অবশ্যই এটা একটা মূল মামলা, মূল মামলার একটা তামাদি মেয়াদ রয়েছে, এবং মামলা শেষে ডিক্রির মাধ্যমে পার্মানেন্ট ইনজাংশনের মামলা রায় দেয়া হয়। এখন কথা হচ্ছে, পার্মানেন্ট ইনজাংশনের মামলা চলা অবস্থায় কোর্টের কাছে কিন্তু টেম্পোরারি ইনজাংশন সেকশন 53 এর আন্ডার রেমেডি চাওয়া যায়, যেহেতু এটা একটা অ্যাড ইন্টারিম অর্ডার আর এটা হচ্ছে একটা ডিক্রি। পার্মানেন্ট ইনজাংশনের মামলার রায় হয় ডিক্রির মাধ্যমে, বাট টেম্পোরারি ইনজাংশনের মামলা চলাকালীন সময় রায় হয়, মামলার শেষে কোনো রায় দেয়া হয় না। এখন আমরা যারা আইন পড়ি বা পড়াই, আমরা এই দুইটা ইনজাংশনের মাধ্যমে সীমাবদ্ধ থাকি, বাট আমাদের মনে রাখতে হবে, আমাদের যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সেখানে সেকশন 55 স্পষ্ট করে বলা হয়েছে ম্যান্ডেটরি ইনজাংশন বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। এখন বাধ্যতামূলক নিষেধাজ্ঞার ক্ষেত্রে একটা উদাহরণ দিলে আপনাদের কাছে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের কোর্ট প্রসিডিউর একটা প্র্যাকটিসও রয়েছে, বাট মোস্ট অফ দ্য টাইম উই হ্যাভ ফেইলড টু টক অ্যাবাউট দিস ম্যাটার। সো ম্যান্ডেটরি ইনজাংশন মানে হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। এক্ষেত্রে একটা উদাহরণ আমি দিয়ে দিতে পারি। ঢাকা শহরে তো অনেকগুলো বাড়ি হয় বা বিল্ডিং হয়, যখন কোনো ব্যক্তি অবৈধভাবে সে একটা বিল্ডিং করেই ফেললো, এখন বিল্ডিং করার পরে সে অন্যের জমিতে বিল্ডিং করে ফেললো, এখন কোর্ট করবে কি, এখানে কোর্ট ওই ব্যক্তিকে ওই বিল্ডিংটা ভেঙে ফেলতে বলবে এবং একই সাথে ওই বিল্ডিং এর মালিকানা মূল মালিককে হস্তান্তর করতে বলবে। এই যে কোনো ব্যক্তিকে বাধ্য করা, কোনো কাজ না করা থেকে বাধ্য করা, এটাই হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। ফর এক্সাম্পল, ফরিদ সাহেব কোনো জমির মালিক, এখন ফরিদ সাহেব সেই জমির মালিক হওয়ার পরও সে ওই জমি থেকে কোনো ভোগ দখল করতে পারতেছে না। এই মুহূর্তে গিয়ে করিম সাহেব ফরিদ সাহেবের জমিটিকে দখল করে সেখানে 5তলা একটা বিল্ডিং গড়ে ফেলেছে বা তুলে ফেলেছে। এই মুহূর্তে কোর্ট করিম সাহেবকে বলতে পারে, আপনি আপনার 5তলা বিল্ডিং ভেঙে ফেলুন এবং একই সাথে ইউ হ্যাভ টু রিটার্ন দ্য প্রপার্টি টু দ্য কনসার্নড ওনার অর দ্য রিয়াল ওনার। এটাই হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। বাট এই 3টে নিষেধাজ্ঞা দেওয়ার আগে কোর্টকে অবশ্যই এই 3 গোল্ডেন প্রিন্সিপালের উপর নির্ভর করতে হবে। ইন দ্য টাইম কোর্ট ক্যান ডিগনিফাই দ্য ম্যাটার, কোর্ট মে
ডিক্লার দ্য টেম্পোরারি ইনজাংশন, পার্মানেন্ট ইনজাংশন অর ম্যান্ডেটরি ইনজাংশন। এটা হচ্ছে কোর্টের সম্পূর্ণ একটা ডিসক্রিশনারি পাওয়ার। আমরা অবশ্যই জানি ডিসক্রিশনারি পাওয়ারের কথা, সেকশন 151 যেটাকে বলছে আদালতের সহজাত ক্ষমতা, কোড অফ সিভিল প্রসিডিউরের সেকশন 151-তে। সেকশন 151 আবার হচ্ছে গ্রাউন্ড হচ্ছে দুটো, একটা হচ্ছে যখন কোর্ট দেখবে তার অধীনস্থ কোনো কোর্টে সেখানে দুর্নীতি হচ্ছে অথবা মামলার কোনো প্রসিডিংস ঠিকভাবে ফলো করা হচ্ছে না, এই মুহূর্তে গিয়ে কোর্ট কিন্তু সেখানে সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারবে। সো আমরা বলতে পারি ইনজাংশন বা নিষেধাজ্ঞার প্রতিটি বিষয় হচ্ছে কোর্টের সম্পূর্ণ এখতিয়ার। এই ব্যাপারগুলো ফুলফিল করার পরও কোর্ট যদি না চায় কোনো মামলায় নিষেধাজ্ঞা না দিতেও পারে। তো বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য আপনারা যদি এই ক্লাসটা ঠিকভাবে বুঝে থাকেন বা পরবর্তীতে দেখেও থাকেন, ইনশাল্লাহ ইনজাংশন নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। আসসালামু আলাইকুম।